সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, চলতি সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাকে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিতও করেছে কমিশন। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে হয়তো বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো ফারুক হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত ইলেকশন কমিশন যেইভাবে এগোচ্ছে তাতে কেমন মনে হচ্ছে, যে প্রস্তুতি কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, নির্বাচন শুধুমাত্র করলেই হবে না, কারণ বিগত 54 বছরে বাংলাদেশে 12টি নির্বাচন খাতা কলমে আমরা পেয়েছি। বাট কোনো নির্বাচনই কিন্তু আসলে প্রশ্নবোধক চিহ্নের বাইরে ছিল না। প্রত্যেকটি নির্বাচনকে নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ ছিল বিগত সময়ে। যেহেতু আমরা একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখন অ্যাডজাস্ট করছি বা একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার যে ঘোষিত রোডম্যাপ, যা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, তো তারই ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই নির্বাচনটা শুধুমাত্র একটা নির্বাচন চিন্তা করলে হবে না। এই নির্বাচনটাকে একদিকে অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনে পরিণত করতে হবে, যাতে প্রত্যেকটি ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারে এবং প্রত্যেকটি প্রার্থী যাতে অবাধে নির্ভয়ে তাদের প্রচারণা ক্যাম্পেইন চালাতে পারে। এই যে সামগ্রিক একটা পরিস্থিতি, এটা যখন এই সরকার এবং সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং অন্যান্য যে অর্গানগুলো, তারা যখন নিশ্চয়তা দিতে পারবে, সেই নিশ্চয়তার পরেই কেবল আমরা আসলে বলতে পারি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আমি যদি আজকের ঘটনাই বলি আপনাকে, যে আজকে বরিশালের এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান ফুয়াদ, তার নির্বাচনী ক্যাম্পেইনে কিন্তু ঝামেলা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। তো এইভাবে যদি ভিন্ন মত, ভিন্ন দলের কিংবা আপনার অপোনেন্ট আপনি মনে করছেন এরকম প্রার্থীরা যখন এলাকায় যাবে, তাদের উপরে আপনি আক্রমণ চালাবেন, তাকে আপনি অবাধে বিচরণ করতে দেবেন না, ক্যাম্পেইন করতে দেবেন না, তাহলে আসলে এটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পূর্ব লক্ষণ তো আমরা মনে করি না। সেই জায়গাতে আমি আসলে মনে করছি নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের দায়িত্বশীল উদ্যোগগুলো ইতিমধ্যে গ্রহণ করা দরকার ছিল, সরকার সেই জায়গাতে যথেষ্ট আপনার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে নাই। যেমন শুধু নির্বাচন নিয়ে গত 1.5 বছর সময় হয়েছে, তো সব জায়গায় তো সবসময় এরকমই মনে হয়েছে, এই যে ধরেন শুধু নির্বাচন না, এই যে গত গণঅভ্যুত্থানে বা বিগত গণঅভ্যুত্থানে যে অস্ত্রগুলো আমাদের ধরেন যে ছিনতাই হয়েছে বা আপনার যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই লুট হওয়া অস্ত্রগুলো এখন পর্যন্ত 1% এই সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারে নাই। এই অস্ত্রগুলো ঘোষণা করা, এই অস্ত্রগুলো রয়েছে পতিত সরকারের দোসর যারা, তাদের হাতে। পতিত সরকারের দোসররা কিভাবে নিল? তারা তো তখন পালাচ্ছিল। ওরাই ছিনতাই করেছে। আপনাকে আমি এই নিশ্চয়তা দিতে পারি, আমাদের বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দল বা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তারা কখনোই ওই থানায় আক্রমণ করবে না কিংবা ওই পুলিশের উপরে আক্রমণ করে তার অস্ত্র ছিনতাই করবে না। আমাদের জনগণ রাজপথে নেমেছে নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে কোনো গোলাবারুদ ছিল না। তারা নিরস্ত্রভাবে রাজপথে নেমে তাদের বুকে যে অসীম সাহস, এই সাহসে বলিয়ান হয়ে তারা কিন্তু তাদের জীবনের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। তারপরেও কিন্তু তারা রাজপথ থেকে পিছপা হয়নি। কিন্তু এই যে থানায় আক্রমণ, বিভিন্ন সরকারি স্থাপনা, বিভিন্ন জায়গায় যে আক্রমণ হয়েছে, এগুলো একবারই স্রেফ ওই পতিত সরকারের যারা দোসর, এরাই করেছে। এরা করেই এরকম একটা অরাজক ঘোলাটে পরিবেশ তৈরি করে এরা মনে করেছিল এইভাবে আমরা পার পেয়ে যাব, কিন্তু শেষ রক্ষাটা তাদের হয় নাই। আমি এখন পর্যন্ত নিশ্চয়তা দিতে পারি আপনাকে, যেগুলো অস্ত্র লুট হয়েছে তার 99% তাদের হাতে। এবং আমি এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন 99%? না, ওরাই ছিনতাই করেছে, ওদের হাতেই। একটা উদাহরণ এর বাইরে কার হাতে থাকবে? না না না, আপনি যেহেতু নিশ্চয়তা দিচ্ছেন এই জন্য বললাম, এইভাবেই দিচ্ছি। এই যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যে অরাজকতা, হামলা টামলা, এর অধিকাংশ জায়গায় দেখবে যে ওদের মাধ্যমে হয়েছে। এই অস্ত্রগুলো কাদের হাতে? বিএনপির হাতে, জামাতের হাতে? না, সেটাই তো জানতে চাচ্ছি। আপনি যেহেতু নিশ্চয়তা দিচ্ছেন, না আপনাকে বলি, ধরেন যে 4 জন বন্ধু বা 4 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা জিনিস চুরি হলো, 3 জনের পকেট আপনি সার্চ করে দেখলেন নাই, তার মানে নিশ্চিত যে 4 জন, যে 4 নম্বর ব্যক্তি তার পকেটে রয়েছে। তা আপনি কি নিশ্চয়তা দিচ্ছেন যে বাংলাদেশের সবার মধ্যে একজন চুরি করেছে? ভাই, সবার কাছে সার্চ হয়েছে? সবার কাছে না হলেও আমি তো
আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি, এটা বিএনপিও তো বলছে যে বিএনপির কোনো লোক এই অস্ত্র লুটের সাথে জড়িত না। আর যদি জড়িত থেকেও থাকতো তাহলে তো তারা ইতিমধ্যেই চলে আসতো মিডিয়াতে, গণমাধ্যমে, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে তদন্ত, কিংবা তারা ইতিমধ্যে যে উদ্ধার অভিযান চালিয়েছে। ঠিক আছে, তাদের কাছে নাই, তাহলে যাদের কাছে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছে কি গিয়েছে? চেষ্টা করছে, এটাই তো বললাম। কিন্তু এই চেষ্টার যে আন্তরিকতা, চেষ্টার যে উদ্যোগ, এই উদ্যোগে ঘাটতি রয়েছে। কেন ঘাটতি? আমি তো বললাম, এই সরকারের দায়িত্বশীল একজন অ্যাডভাইজার নিজেই বলেছেন যে এই পুলিশ বাহিনীতে এখনো 80% ছাত্রলীগ করা লোকজন ঢুকা। আসিফ নজরুল সাহেব নিজে বলেছেন। সুতরাং পুলিশ বাহিনীর যখন 80% লোক তাদের হয়, সুতরাং তারা কতটা মনে প্রাণী আন্তরিকতার সহিত এই অস্ত্র উদ্ধার অভিযান চালাবে, এটা তো প্রশ্নবোধক চিহ্ন থাকে না? তো সেই জায়গা থেকে তারা আসলে সত্যিকার অর্থে মন থেকে চাই কিনা যে অস্ত্রগুলো উদ্ধার করা দরকার, আমার তো মনে হয় তারা চাচ্ছে না। বিকজ আমরা এখন রিফর্ম করতে পারি নাই, পুলিশ বাহিনীকে রিফর্ম করতে পারি নাই, ওই প্রশাসনকে রিফর্ম করতে পারি নাই, কোনো অর্গানকে আমরা সঠিকভাবে এখন পর্যন্ত রিফর্ম করতে পারি নাই। এই জন্য আমি বলেছি যে সর্বশেষ যে প্রশ্নবোধক চিহ্নটা, এটা আমি সরকারের উপরে রাখতে চাই। সরকার আসলে আন্তরিকতার সহিত সত্যিকার অর্থে নির্বাচন চাই কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এট দিস টাইম। কেন চাইবে না সরকার? চাইলে তো এই যে আমি যে সার্কামস্টেন্স বললাম, না সেটা ঠিক আছে, কিন্তু না চাওয়ার কারণটা কি? এখন ধরেন এই সরকার দায়িত্বে যারা রয়েছে, এদের 99%, মানে 99 ভাগই বলা যায়, যারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই এদের। এক কথাই বলতে পারেন যে উড়ে এসে জুড়ে বসা একটা প্রবাদ বাক্য রয়েছে বাংলা সাহিত্যে। মানে এরা এক প্রকার উড়ে এসে জুড়ে বসছেন চেয়ারে। হঠাৎ করে আপনি যখন মন্ত্রিত্ব পাবেন, হঠাৎ করে আপনি যখন ভিআইপি সুবিধা পাবেন, ওই হেয়ার রোডে, মিন্ট রোডে বাড়ি, ভিআইপি গাড়ি, বিদেশে অবাধে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা আপনি এত অল্প সময়ে ছেড়ে দিতে চাইবেন না, এটা স্বাভাবিক। তো সেই জায়গাতে তারা মনে করে এই যে আমরা মধু আহরণ করছি, শব্দটা শুনতে একটু দৃষ্টিকটু হলেও তাদের জন্য এটা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত। তারা এই যে সুবিধাটা পাচ্ছেন, যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম কিংবা ফ্যাসিবাদের আমলে ন্যূনতম আপনার ধরেন যে ভিক্টিমাইজ হয় নাই, এরা তো এত সহজে ক্ষমতা চলে যাক চাইবে না ভাই। এই জন্যই তারা মনে করছে যে এরকম একটা পরিস্থিতি দিয়ে যদি আমরা আগাই, হয়তো কোনো এক কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আমরা আরও কিছুদিন এই সুযোগ সুবিধা, এই সরকারি ভাতা, সরকারি নানান যে বেনিফিট, এগুলো আমরা মানে আরও ভোগ করবো। এই জন্যই চাচ্ছে না। যদি এরা মন থেকেই চাইতো তাহলে পুলিশ বাহিনীকে রিফর্ম করতো, প্রশাসনকে রিফর্ম করতো, অন্যান্য যে প্রতিষ্ঠান যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে এগুলোকে ঠিক করতো, অস্ত্র উদ্ধার করতো। এই যে সন্ত্রাসী যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিল, 95% ইতিমধ্যে জামিনে বেরিয়ে পড়েছে, তারা এখন বহাল তবিয়তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আপনি সবকিছুতে একটু পার্সেন্টেজের কথা বলছেন, এইটাই আপনি কিভাবে পার্সেন্টেজটা এটা তো আমরা বাস্তবতার আলোকে বিভিন্ন নিশ্চিত হচ্ছেন যে পার্সেন্টেজ 99% 95%? বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যপত্রের আলোকে আমরা তো বিশ্লেষণ করি ভাই। আমরা রাজনীতি করি মানে এটা নয় যে আমরা খালি মাঠে ময়দানে বড় বড় লেকচার দিই, গরম গরম, নো। আমরা প্রত্যেকটা তথ্যপত্র বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, ওখান থেকে একটা জিস্ট বের করার চেষ্টা করি। জি, ধন্যবাদ। কারণ আপনার যদি কোনো তথ্য থাকে, আমার তথ্যের এগনিস্টে আপনি দিতে পারেন যে ভাই আপনি যে তথ্যটা দিলেন এটা মিথ্যা, ভুল, আপনি দেন, আমি তো বলছি না। জি, জয়নাল আবেদিন শিশির, আপনার কাছে জানতে চাই যে আসলে একই প্রশ্ন, যে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন, যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে? সাথে কিন্তু যোগ করি যে সাথে কিন্তু একটা বড় আরেকটা বিষয় যোগ হয়েছে, গণভোট। ধন্যবাদ আপনাকে নজরানা ভাই, এবং আপনার সাথে এনটিভি সকল দর্শক শ্রোতাকে এবং আমার সহ আলোচক ফারুক হাসান ভাইকে। আসলে দেখেন, আমরা বাংলাদেশপন্থী দলগুলো শুরু থেকেই বলে আসছি আমাদের নির্বাচনের বাহিরে অন্য কোনো রাস্তা নেই, আমাদেরকে নির্বাচন করতেই হবে এবং এটা খুব দ্রুতই করতে হবে। যদি এই নির্বাচনটা আমরা আরও 5 মাস আগে করতে পারতাম, এটা আমাদের জন্য আরও অনেক ভালো হতো। তাহলে আমরা 5 মাস আগেই একটা ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা করে ফেলতে পারতাম, আমাদের গণতান্ত্রিক রূপান্তরটা হয়ে যেত এতক্ষণে। এখন আমাদের যাতে এখনও গণতান্ত্রিক রূপান্তরটা এখনও হয়নি, পথে আছে, তাহলে আমাদের এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যারা আমাদের শত্রুপক্ষ, যারা বাংলাদেশ পন্থাকে ধারণ করে না, তারা তো চাইবে আমাদের এই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য, বাধাগ্রস্ত করার জন্য। আমরা শুরু থেকেই বলেছি, বাংলাদেশে এই দেশের সার্বভৌমত্বকে স্বীকার করে না আওয়ামী লীগ 14 দল এবং আওয়ামী লীগের যে দোসর ভারত বর্তমানে বাংলাদেশে কোনো ইলেকশন দেখতে চায় না। তারা কেন ইলেকশন দেখতে চায় না? তাদের যে সরকারকে কি ভারত বসিয়েছে, নির্বাচন কমিশনকে ভারত বসিয়েছে? হ্যাঁ, আমি আপনার এই সাপ্লিমেন্টারি উত্তরটা দিব। তারা চায় না বলতে তাদের প্রচেষ্টা,
তারাই সরকারকে বসায় নাই, কিন্তু তারা চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক কমিউনিটিতে কি দিয়ে, বিভিন্ন তাদের প্রক্সিগুলো দিয়ে। কোথায় চাপ প্রয়োগ করছে? এখন আপনি যদি দেখেন এই প্রক্সিগুলো কারা? নির্বাচন কমিশন বলছে তফসিল ঘোষণা হয়ে যাবে, সমস্ত প্রস্তুতি শেষ, তাহলে কোথায় চাপ দেখলেন? কোথায়? আপনি যদি দেখেন জাতীয় পার্টি এবং কিছু ভারতপন্থী অ্যাক্টিভিস্ট এবং ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের মানে বয়ান, তারা বলছে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়, তারা সকলের অংশ। সেটাই তো চাওয়া সবার। না, সকলের চাওয়া, সকলের চাওয়া, সেটাই তো সাধারণ চাওয়া। আপনার তাদের ইনক্লুসিভ আর আমাদের ইনক্লুসিভের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তারা ইনক্লুসিভ বলতে বোঝায় যারা বিগত 17 বছর এখানে গুম খুন করে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে, মানুষের ন্যূনতম মানবিক মর্যাদা রাখে নাই, সেই আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করা, যারা পরাজিত হয়েছে রাজপথে আমাদের সাথে লড়াই করে যুদ্ধ করে, ওই পরাজিত শক্তিকে এবং তাদের পরাজিত দোসরদেরকে দেশে আবার পুনর্বাসনের মাধ্যমে তারা ইনক্লুশন চায়। আমরা তো সেই ইনক্লুসিভ বলছি না, আমরা বলছি এই দেশের 14 কোটি বা এখন যে 12 কোটি ভোটার, 12 কোটি ভোটাররা সিদ্ধান্ত নিবে তাকে কাকে ভোট দিবে। এবং 12 কোটি ভোটারের মধ্যে কি আওয়ামী লীগের ভোটার নাই? আওয়ামী লীগের ভোটার কই আছে? আপনি বলেন আওয়ামী লীগের ভোটার কই আছে? নাই। আমি জানতে চাচ্ছি আপনার কাছে। তাহলে আমি বলি আওয়ামী লীগের ভোটার কিভাবে কতটুকু আছে? 2014 সালে আপনার তো স্মরণ থাকার কথা, আপনার তখন তো রিপোর্টার ছিলেন। 2014 সালে আওয়ামী লীগের মানে প্রকাশিত অপ্রকাশিত বিভিন্ন সোর্স থেকে যে প্রাপ্ত তথ্য অনুসারে তারা ভোট পাইছেন 5%। 2014 সালে যখন একতরফা ইলেকশন করে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়। 2018 সালে এই আওয়ামী লীগের এত অপকর্মের পরে নিঃসন্দেহে এই 5% থেকে ভোট আরো বাড়ার কথা না, নিশ্চিত কমার কথা। তারপরও তারা কি করলেন? ভোট ডাকাতি করলেন, মিডনাইট ইলেকশন করে ফেললেন। এত অত্যাচার নিপীড়নের পরেও, ডাকাতির পরেও, ব্যাংক লুটের পরেও 2024 সালে এসে কি এই ভোট 5% থেকে কি ভোটটা কি আরও বেশি বাড়বে? নিঃসন্দেহে 24-এ আরও কমছে। 24-এ একটা ইলেকশন করলো, কেউ গেল না, আমি এবং ডামি, কোনো ভোটে হয়নি এবং ভোটাররা উপস্থিত হয়নি। তাদের জনমত এখানে প্রতিফলিত হয়েছে। ভোটাররা নাই মানে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না ওই এত সংখ্যক ভোট গেছে। এখন আমরা বলেন এর পরেও যখন আমরা জুলাই বিপ্লব করলাম, তারা একটা গণহত্যা সংঘটিত করলো, তারপরও তাদের জনমত আছে, তাহলে কত পার্সেন্ট আছে? 5%। এটা যদি 2014 সালে হয়, 2018 সালে এটা কমলো, 2024 সালে দামি ইলেকশনের পর আরও কমলো, একটা গণহত্যার পর আরও কমলো, তাহলে এটা কত হইতে পারে এখন? আরেকটা উদাহরণ দিই আপনাকে, আওয়ামী লীগের যে ভোট নাই, আমাদের যে ছাত্র সংসদ ইলেকশনগুলো সবচেয়ে বেশি পার্টিসিপেটিভ ইলেকশন হয়েছে, ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। কত শতাংশ ভোট পড়ছে? কোথাও 80%, কোথাও 78%, কোথাও 70%। ছাত্রলীগ যদি আসতো কত পার্সেন্ট ভোট বেশি হতো? হাইস্ট না হলে আপনার 2%, 82% তো হতো। তাহলে আওয়ামী লীগের ভোটটা কোথায়? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কাছে দাসখত দেয় নাই যে 1971 সালে বা 70 নির্বাচনে আওয়ামী লীগের যতটুকু ম্যান্ডেট দিচ্ছে আজীবন শুধু এভাবে দিবে। 2001 সালে যতটুকু ভোট দিচ্ছে ততটুকু দিবে, 91 মতো করে দিবে, 96 মতো করে দিবে। এই যদি আপনাদের আমাদের মানে টেন্ডেন্সি হয় যে ভোটটা এখন রিজার্ভ রয়ে গেছে, তাহলে তো আপনাকে বলতে হবে মুসলিম লীগের ভোট ব্যাংক এখনো অক্ষুণ্ণ রয়েছে, কংগ্রেসের ভোট একটাও কমে নাই। ভোটাররা কখনো দাসখত দেয় না, ভোটাররা সময়ের উপর বিবেচনা করে তাকে ভোট দেয়। আপনি যদি দেখেন, এই যে আমরা তো উদাহরণ দিতে পারি, ছাত্র শিবির তো 91-92 তো ছাত্র সংসদ ইলেকশন করেছে, কোথাও তো তারা জিততে পারে নাই। 24-এ এসে জিতেছে তারা, তাদের ভোট বাড়ছে, এটা বাস্তবতা। আমরা সেকেন্ড হয়েছি, আমরা ফার্স্ট হইতে পারি নাই, এর জন্য তো আমরা স্বীকার করি আমাদের এনসিপি যে ছাত্র সংগঠন সেকেন্ড হয়েছে। তাহলে আপনার ওরা তো ওই সময় তো ইলেকশন করছে আর এখনও তো ইলেকশন করছে, তো ভোট বাড়তে করতে পারে না। কখনো এটা মনে করা উচিত নাই আওয়ামী লীগের 36% ভোটার কই। আরেকটা উদাহরণ দিয়ে, আওয়ামী লীগের যে ভোট নাই, শেখ হাসিনার। ঠিক আছে, আওয়ামী লীগ বাদ দেন, আপনি বলেন যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, নির্বাচন কমিশনের যে আমাদের যে প্রস্তুতি, আমাদের ফারুক ভাই কিছুটা টাচ করতে পারছে জায়গায়, যে আমাদের আসলে এখানে উপদেষ্টা পরিষদ এবং বাইরের একটা শক্তি, বিশেষ করে ভারত বলয় সরকারের ভিতরেও তো একটা সরকার থাকে। আমাদের বাংলাদেশে তো আমরা দেখলাম যে এখানে সরকারের ভিতরেও একটা সরকার আছে। আমরা গণহত্যা যারা করেছে তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে গিয়ে অনেক ব্যাক পেতে হয়েছে। তারা কারা? যারা মানে বিচারের আওতায় আসতে চায় না, যারা নিজেদেরকে আইন আদালতের কাছে সুপুর্দস্ত করতে চায় না, তারা তো ইলেকশনের বিরোধী।
তারা তো চায় না বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। যদি তারা চাইতো 14 সালে ইলেকশন হতো, 18 সালে হতো, 24 সালে হতো। তারা তো নাই এখন। তারা আছে, তারা দল হিসেবে নাই, কিন্তু তারা প্রক্সি হিসেবে আছে, তারা জাতীয় পার্টি হিসেবে আছে, তারা 14 দল হিসেবে আছে। এখনো সরকার বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে। কেন? জাতীয় পার্টি, আওয়ামী লীগ অন্যায় করেছে, আর কোন অন্যায়টা জাতীয় পার্টি বাদ রেখেছে? জাতীয় পার্টির নিবন্ধন তো আছে, তাহলে আমি পলিটিক্যাল পার্টি হিসেবে সেটাই আপনার কাছে নিবন্ধন আছে। প্রশ্ন। আপনি যদি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার হন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি না, এই আমার কাছে প্রশ্ন না। এই 14 দলকে কেন আপনি অ্যাকাউন্টেবল করেন নাই? তারা তো 14 দলে তো গণহত্যার মানে মূল পরিকল্পনাকারী। তারা শেখ হাসিনাকে বলে নাই আমরা আপনাকে অখণ্ড সমর্থন দিলাম? ইনু মেনন সবাই বলছে। জাতীয় পার্টির কোনো এমপি কি সংসদ থেকে বেরোয় বলছে না আমি এই গণহত্যার বিপক্ষে? একজন দেখান তো, জাতীয় পার্টির একজন এমপি বলছে বা কোনো সিনিয়র নেতা বলছে এই গণহত্যার বিপক্ষে আমরা ওয়ার্কআউট করলাম? করে নাই। তার মানে কি তারা গণহত্যাকারী? তাদের পরিকল্পনায় এগুলো হয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, জিএম কাদের 2023 সালে ভারত সফরে বলেছেন, সফর করে আসা এয়ারপোর্টে সাংবাদিকদের বলেছেন যে ভারতের অনেক বড় বড় কর্মকর্তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে আমি এগুলো বলতে পারবো না। কেন বলতে পারবো না? সেটা বলার আমার অনুমতি দেওয়া হয় নাই। এখন জিএম কাদেরকে কারা অনুমতি দেয় ভারতের, এবং কার অনুমতি ছাড়া সে মুখ খুলতে পারেন না, এই জিনিস তো জানার অধিকারী দেশের মানুষের আছে। তার মানে কি জিএম কাদের এবং 14 দল আওয়ামী লীগ এরা বাংলাদেশে আসলে কোনো পলিটিক্যাল পার্টি না, এরা ভারতের কর্মকর্তা। তাদের গোয়েন্দা সংস্থাদের এখানে গোয়েন্দা সংস্থাদের চাকরি করে, এবং তারাই এই ইলেকশনকে বানচাল করতে চাচ্ছে। তারাই এখন জিএম কাদের মতন জাতীয় পার্টির অন্যান্য তারা জিএম কাদের বলতেছে না আওয়ামী লীগ ছাড়া তারা ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হবে না, আওয়ামী লীগকে লাগবে, জাতীয় পার্টিকে লাগবে। কেন? তা আপনারা তো ইলেকশনটা করলেন না, 3টা ইলেকশন তো আপনারা করলেন না। আপনাদের ইলেকশন যদি চাইতেন তাহলে 14 সালে ইলেকশন করতেন, 18 সালে করতেন, 24 সালে ইলেকশন করতেন। আপনাদের যদি ইলেকশনে এতই খায়েশ থাকতো, জনগণের কাছে আপনাদের নিজেদেরকে মানে উপস্থাপন করতেন, জনগণ আপনাদের ম্যান্ডেট দিত, আপনারা তো করেন নাই। এখন কেন ইলেকশনের কথা মনে হচ্ছে আপনাদের? আপনারা তো আমাদের সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, রাজপথে লড়াই করে আপনারা পরাজিত হয়েছেন। আপনারা তো ইলেকট্রাল সিস্টেম মানেন নাই, আপনারা তো আমাদের রাজপথে আমাদের লড়াই করতে বাধ্য করছেন। তাহলে আমরা তো লড়াই জিতছি, তাহলে আমার বিজয় শক্তি কেন পরাজিতের সাথে এখন আবার বসবে? সেজন্য আমরা বলছি সরকার এই পরাজিত দোষরদেরকে এখনো স্পেস দিচ্ছে, যার কারণে আমরা নির্বাচনে আশঙ্কা বোধ করছি। আজকে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে, গণতান্ত্রিক সংস্কার জোট নামে। তো জয়নাল আবদিন শিশির, আপনারা এই যে জোটটি করলেন, এটি আসলে কি রাজনৈতিক জোট না নির্বাচনী জোট, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে প্রেস কনফারেন্সে আমাদের আহ্বায়ক এবং অন্যান্য যে আমাদের জোট সঙ্গী তারা স্পষ্ট করেছে এটি একটি সংস্কারমুখী জোট, এবং এতে সংস্কার এবং নির্বাচনী ঐক্য দুটোই হবে। আমরা চেষ্টা করব নির্বাচনী ঐক্যটা খুব ভালোভাবে করার জন্য। আর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সংস্কারকে বাস্তবতায় রূপ দেওয়া বা সংস্কারকে বাস্তবায়ন করা। দেখেন, বাংলাদেশে ক্ষমতার পালাবর্তন তো বিগত 54 বছর হয়েছে, কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি কিন্তু এখানে বাস্তবায়ন হয়নি। 90-এর যে 3 দলীয় যে রূপরেখা বা এরশাদ পতনের পরে যে এখানে প্রতিশ্রুতিগুলো দেওয়ার কথা ছিল, আর কোনোটাই কিন্তু বাস্তবায়ন হয়নি। সবচেয়ে বড় সেটেল ইস্যুটা, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটাই কিন্তু বিএনপি এসে এই প্রতিশ্রুতিটা ভঙ্গ করে, অথচ এটা ছিল সবচেয়ে সেটেল ইস্যু। এবং আমরা এই তত্ত্বাবধায়কের জন্য আবার 96-তে গিয়ে আন্দোলন করা লাগে, যার কারণে আওয়ামী লীগের মতো একটা মানে ফেসিস্ট দল ক্ষমতায় আসে। যদি ওই সময় সেটেল ইস্যুতে যদি বিএনপি গড়তমি না করতো, তাহলে কিন্তু আমাদের এই বড় সংকটটা হতো না। এটা আমার বিশ্বাস ব্যক্তিগত। তো আমরা মনে করি এবার যাতে এরকম কোনো কিছু না হয় যে আমাদের এই জিনিসগুলো মানে বাস্তবায়ন না করা পর্যন্ত থেকে থাকে। আমরা চাইবো আমাদের যে জুলাই, এই জুলাই আমাদের জন্য অনেক বড় একটি স্বপ্ন নিয়ে এসেছে, একটি সুযোগ দিয়েছে রাষ্ট্র গঠনের এবং রাষ্ট্র মেরামতের। এই সুযোগটা আমরা কাজে লাগাবো। এই জন্য আমরা ক্ষমতার দিকে না গিয়ে আমরা চিন্তা করছি এখন যেভাবে হোক জুলাইয়ের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের একটি নতুন সংবিধান লাগবে, আমরা বলেছি যে সংসদে উচ্চ কক্ষ লাগবে, আমরা বলেছি সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, আমরা বলেছি যে আপনার সাংবিধানিক যে পদগুলো রয়েছে এগুলোতে সরকার প্রধান চাইলে সিদ্ধান্ত নিয়ে কাউকে বসাই দিতে পারবেন না, এগুলোর জন্য একটি নির্দিষ্ট কাঠামো বা ফ্রেমওয়ার্ক থাকবে। এই যে জুলাই যে পুরো যে আমরা এতদিন যে আয়োজন করলাম, এগুলো এখন আমরা দেখছি এগুলো মানে আপনার নির্বাচন যখন যতই ঘনিয়ে আসছে এগুলো থেকে জনগণকে বিমুখ করে ফেলা হচ্ছে, এগুলোকে গৌণ করে ফেলা হচ্ছে। অথচ এগুলো হওয়ার কথা ছিল মুখ্য,
এবং এগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে হওয়ার কথা ছিল এই পরবর্তী ইলেকশনটা। কিন্তু সেটি তো হয়েছে, জুলাই সনদের মধ্য দিয়ে না, হচ্ছে না। জুলাই গণভোট সনদ আসলে আপনি দেখেন জুলাই সনদে এখনো আমাদের গণভোট কিন্তু হয়নি। গণভোটের মাধ্যমে জুলাই সনদটা বাস্তবায়ন হবে, কার্যকর হবে। এখন আমরা কিন্তু সবাই দাবি করে আসছি জুলাই যদি সবচেয়ে ভালো হতো। জামাত ইসলাম বা ইসলামী দলগুলো চাইছিলেন যে যে গণভোটটা আগে হোক। আমরা দলগতভাবে চাইছি যে আগে হলেও কোনো সমস্যা নাই, নির্বাচনের দিন হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বলেছি সবচেয়ে ভালো হয় যদি আগে করা যায়। তারপরেও আমরা যাতে এখানে কোনো ধরনের মানে ঝামেলা তৈরি না হয় এই জন্য আমরা বলেছি ডেটের ব্যাপারে আমাদের কোনো রিজিট অবস্থান নাই এনসিপির। তো আমরা এটা চাইছি যদি এটা আগে হতো, আমরা এটাকে বেশি প্রেফার করছি যে আগে করলে ভালো হয়। তো এটা তো হলো না, না হওয়ার কারণে তো আমাদের অনেক আশঙ্কা রয়ে গেছে। আপনি যদি এখন জুলাই সনদ, কোথায় আশঙ্কা থাকলো? আপনারা বলছেন যে যে কোনো সময়ই হতে পারে, তাহলে আশঙ্কা কেন? আশঙ্কা তো অবশ্যই আছে, কারণ এখন বড় যে দলগুলো বা যারা নিজেদেরকে বড় দাবি করে বা পেশি শক্তি এক্সারসাইজ করে তাদের আচরণ তো আপনার জুলাই সনদমুখী না, বা জুলাইকে ধারণ করা বা জুলাই অনুযায়ী রাষ্ট্র চালানো এরকম মুখী না। আমরা জুলাই পরবর্তীতে দেখলাম যে তাদের দলীয় কোন দলে 200 নেতাকর্মী খুন হয়েছে। এটা তো জুলাইতে হওয়ার কথা ছিল না। তো আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগ পতনের পরে 10 লাখ লোক খুন হবে, এত লাখ লোক খুন হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী খুন হয় না, পালাই গেল গা। অথচ যারা আমরা জুলাইয়ের যোদ্ধা তারা একে অপরকে খুন করলাম, এবং সেটা আবার বিএনপির দলীয় যোদ্ধাদেরকে একে অপরকে খুন করলো। 200 নেতাকর্মী কিন্তু কম না। এখন আপনি বলতে পারেন এটা শুধু বিএনপির খুন, এটা নিয়ে আমরা কথা বলবো কেন? না, এটা একটা সামগ্রিক একটা সমাজের কাঠামো। আপনি যদি এর মধ্যে দিয়ে খুন খারাপ হতে থাকে, পুরো সমাজের মূল্যবোধ নষ্ট হয়। তো আমরা তো সেগুলো দেখছি। তো আমরা তো জুলাই থেকে আসলে এই দলগুলোর এই কালচার তো পরিবর্তন হয় না। এই জন্য আমাদের আশঙ্কাগুলো রয়ে গেছে যে বিএনপি যদি এই ধরনের অব্যাহত চেষ্টা করতে থাকে, বিএনপির সাথে অবশ্যই জামাত একই ধরনের চিন্তা করবে যে তাকে টিকে থাকার জন্য। তাহলে তো আমরা জুলাই তো এখানে গৌণ হয়ে যাচ্ছে। আপনাদের বুঝতে পেরেছি যে একটি সংস্কারের পক্ষে আপনাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আপনারা এই জোটটি করেছেন। আমরা মনে করছি সংস্কারটা আমাদের কি করতে হবে, এবং এটা আমরা এই জোটটা যারা করলাম আমরা চিন্তা করলাম যে সংস্কারটা শেষ পর্যন্ত বাস্তবায়নের জন্য হলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা মূলত তারুণ্য নির্ভর। আপনি যদি এখানে দেখেন যে ওনাদের গণ অধিকার মানে পরিষদকেও আমরা মানে অ্যাপ্রোচ করেছি যে আপনারাও আসেন, আরও অন্য যারা তারুণ্য নির্ভর দলগুলো আছে, আমরা তো আসলে মোটামুটি সবাই কাছাকাছি। আমরা এই তারুণ্য শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে, জুলাইটা তো মূলত তারুণ্যই করলো, আমাদের সিনিয়ররা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা তারুণ্যরা তো জুলাইটা নিয়ে আসলাম। তাহলে তো এই তারুণ্যই চাচ্ছে জুলাইটাকে বাস্তবায়ন করা হোক। এই জন্য এই তারুণ্য নির্ভর দলগুলো আসলে কি এই সংস্কারকে সামনে রেখে এই জোটটা করেছে। যে নির্বাচন নিয়ে আপনাদের জোটের পরিকল্পনা আমরা হচ্ছে দলগতভাবে আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করা হচ্ছে। আমাদের হয়তো প্রথম পেজে আমরা 100 বা 150 ঘোষণা দিব, তারপরে হচ্ছে সারা বাংলাদেশে 300 আসনে আমরা প্রার্থীরা দিয়ে দিব। তারপরে আমাদের সাথে যাদের এখন ঐক্য হচ্ছে, এই তো প্রথম 3টা দল আসছে, আমরা আশা করি অনেক দলে আমাদের সাথে যোগ দিবেন। আমাদের সবার সাথে নিয়ে আমরা যদি সম্ভব হয় আমরা একসাথে ইলেকশন করবই, সকল দলগুলো মিলে। আর বড় দুটো দলের ব্যাপারে বিএনপি জামাত আমরা দলগত বা অবস্থান স্পষ্ট করেছি যে বাংলাদেশপন্থী কোনো দলের সাথে আমাদের জোট করা কোনো সমস্যা নেই। যে কোনো দলের সাথে আমাদের ঐক্য হতে পারে, সেটা বিএনপি হোক, জামাত হোক বা এককভাবেও হোক। তবে আমাদের দলের পক্ষ থেকে যে অভ্যন্তরীণ যে নেতাকর্মীদের প্রত্যাশা চাওয়া বা তাদের যে ভিতর থেকে যে জিনিসটা তাদের কমফোর্ট ফিল করে, সেটা হচ্ছে এককভাবে ইলেকশনটা করা। কারণ আমরা এখনও বয়সে অনেক ছোট, আমাদের রাজনীতিটা করার অনেক সময় আছে, কিন্তু আমরা চাচ্ছি তারুণ্যকে উঠে আসতে হবে। যদি আমরা এক থাকতে পারি বা দলগতভাবে যদি নাও পারি, তারুণ্য নির্ভর সকল দলগুলোকে নিয়েও যদি আমরা একসাথে ইলেকশনটা করতে পারি, তাহলে বাংলাদেশের রাজনীতি একটা বড় ধরনের একটা ইতিবাচক পরিবর্তন হবে এবং তারুণ্যের একটা মানে আপনার রাজনীতি এখানে দাঁড়াবে এবং স্থিতিশীল একটা রাজনীতি পরিবেশ তৈরি হবে। জি, কিন্তু গতকালকে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন কারোর সাথে আসন সমঝোতা করবে না এনসিপি। তাহলে এই জোট করার অর্থটা কি? দেখেন, আপনি যার কথা বলেছেন এর কথা মানে এর উত্তর উনি সবচেয়ে দেয়া বেটার। না না না, ডেফিনেটলি নট। কারণ আপনি এখন আমি তো আপনার দলের মুখ্য সমন্বয়ক। না, মুখ্য সমন্বয় ঠিক আছে, কিন্তু আমি তো মনে করি আমার দলের আহ্বায়ক এবং সদস্য সচিব যে বক্তব্য দেয় সেটা অফিসিয়াল বক্তব্য, এটাকে গণ্য করাই আমার কর্তব্য। এবং উনি কি ওনার দলের বিরুদ্ধে কি কথা বলছেন? তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তো আমার দলের আহ্বায়ক আর অন্য কয়েকটা দলের আহ্বায়ক মানে স্পষ্ট প্রেস ব্রিফিং করেছে, এমন কোনো কথা উনি বলেন নাই। উনি বলেছেন আমরা সবাই এক হচ্ছি
এবং উনি কখনোই বলেন না আমরা কারোর সাথে জোট করতে চাই। না, সেইটি যদি বলেন তাহলে আপনার দলের আহ্বায়ক তো রাজনীতিতে আসলে ভাই রাজনীতি না, পলিটিক্যাল রেটরিক দুই আপনার একটা দলের জায়গায় থাকবে। আপনার দলের আহ্বায়কের কথা বলছেন, আহ্বায়কের কথাই চূড়ান্ত। আহ্বায়ক তো বলেছেন যে তফসিল ঘোষণা আর একটু পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি আবার বলছেন দ্রুতই নির্বাচন করতে হবে। তাহলে তো এখানেও তো তফসিল ডিফারেন্ট। আমাদের আহ্বায়ক তফসিল পিছিয়ে দেওয়ার জন্য এই কথা বলেছেন বলে আমার জানা নাই। উনি বলেছেন যদি খালেদা জিয়ার যদি আসলে কোনো বড় ধরনের অসুস্থতা ঘটে থাকে, যদি মানে এরকম কিছু যদি কেউ ফিল করে তাহলে, আর না হয় উনি কিন্তু কড়াভাবে বলেছেন। বিএনপির চেয়ারপারসন অসুস্থ, বিএনপি পেছানোর কথা বলছেন। না না, আপনারা বিএনপি কেন পেছনের বলছেন? কথা বলেছে, বিএনপি নজরুল ইসলাম খান বলেছে বিশেষ কারণে বিগত 1.5 বছর এই বিশেষ কারণ বলে নাই। বিএনপি এখন এই শব্দটা যোগ করেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনি হয়তো একটু জানার কথা এখন স্মরণ করে দিলাম। তো আপনি এটা বিএনপির মুখ থেকে, আমাদের পক্ষ থেকেও তো আমরা বলি নাই যে নির্বাচন পেছানোর জন্য, বরং আমরা নির্বাচনের জন্য বলেছি। আমার মনে হয় না সেটি, কারণ যেদিন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো সেদিনই তারা 37টি আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করছেন। তার মানে বিএনপি কোনোভাবেই নির্বাচন পিছিয়ে যাক এটি চায় না। এনসিপি কি চাইছে? আপনিই তো বললেন এখন। আমরা তো বলেছি এটা বিবেচনার জন্য যদি হয়, তা আমাদের জন্য তো বলি নাই। সেটি আমরা তো এরকম তো ওনারও তো করেছেন, বেগম খালেদা জিয়ার জন্য আমরা আসন ফাঁকা রেখেছি ওনার সম্মানার্থে। তো এটা কি আপনি বলবেন যে এখন আমরা ইলেকশন করতে চাই না? ওগুলো তো এই জন্যই। এখন আমরা তো বলেছি এটা বিবেচনা করা যেতে পারে, কিন্তু এটা করতেই হবে, বা আমরা দাবি করেছি বা এটা আজকে মানেন, এরকম কিছু তো বলি নাই। জি, ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছে জানতে চাই যে আপনারা তো বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন এবং বিএনপি বলেছে যে তারা তাদের এই যুগপৎ আন্দোলনে যারা ছিল যে সমস্ত রাজনৈতিক দল তাদের সাথে আসন ভাগাভাগি করবে। তো আপনাদের দলের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বিএনপি শুধু না, আমরা 5ই আগস্টের আগে প্রায় 42টার উপরে রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে ছিলাম। একে অপরে মিলেমিশে একসাথে আন্দোলন করছি ফ্যাসিবাদ পতনের জন্য। তো যাই হোক, আমরা আমাদের সেই যুগপৎ আন্দোলন, পরবর্তী ছাত্র আন্দোলন, এরপরে গণ অভ্যুত্থান, সব কিছু মিলিয়ে বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমাদের যে যুগপৎ আন্দোলন ছিল সেই যুগপৎ আন্দোলন 5ই আগস্টে ফুল স্টপ। এরপরে ওই যুগপৎ আন্দোলনের আর কোনো প্রাসঙ্গিকতা বা ওটার কোনো এক্সিস্টেন্স যেটা, এটার আর কোনো সুযোগ বাংলাদেশে নেই। এখন যেহেতু নির্বাচন খুব সন্নিকটে, আমাদের নির্বাচনের সামনে যা হবে এটা নির্বাচন কেন্দ্রিকই, জোট বলেন, মহাজোট বলেন বা অন্য কিছু, এটা নির্বাচন কেন্দ্রিক। এখন যেটা হচ্ছে, আমি মনে করি বিএনপি আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কোনো জোট গঠন করবে বা কার্যক্রম শুরু করেছে এটা আমার জানা নেই। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নির্বাচনী জোট গঠনের কার্যক্রমে বিএনপি প্রবেশ করে নাই বা বিএনপি এটা শুরুও করে নাই। যেটা নানাভাবে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি অমুক অমুক আসন ফাঁকা রেখেছে জোট সঙ্গীদের জন্য ইত্যাদি ইত্যাদি। এটা বিএনপির জায়গা থেকে ক্লিয়ার করলে তারাই ভালো বলতে পারবে কেন এই কথাগুলো রাজনীতির মাঠে আসছে বা মিডিয়াতে আসছে। যেমন ধরেন, আপনি আপনার বন্ধু এলাই কাকে মনে করেন সেটা তো আপনি ডিসাইড করবেন নাকি? আপনি যদি মনে করে থাকেন XYZ আমার ভবিষ্যৎ বন্ধু, ফিউচার বন্ধু, তাদের নিয়ে আমি পরবর্তীতে দেশ চালাবো, সরকার গঠন করব, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, তাহলে আপনি অবশ্যই আপনার ওই XYZ তাদেরকে নিয়ে আলোচনার টেবিলে বসবেন। তাদের চাওয়া পাওয়া কী, প্রত্যাশা কী, তাদেরকে আপনি কিভাবে দেখেন, এই জিনিসটা তো আলোচনার টেবিলে বসলেই খোলাসা হবে নাকি? কারণ আপনি যদি আপনার মতো সিদ্ধান্ত নেন আর নিজেই মন কলা, মানে কি একটা প্রবাদ রয়েছে বা বাংলা সাহিত্যে আর কি, ওই রকম যদি অবস্থা হয় তাহলে তো এটা জোটো না, ফোটো না, কিছুই না। তো যেটা হচ্ছে, এই যে আলোচনাগুলো আসছে বারবার, এই জন্যই আর কি বলছি, গণ অধিকার পরিষদের অবস্থানটা একবারে ভেরি ক্লিয়ার। আমরা এখন পর্যন্ত এককভাবেই আমাদের নির্বাচনী যে কার্যক্রম, এই কার্যক্রম চালাচ্ছি। এখন পর্যন্ত আমাদের 200 আসনে ক্যান্ডিডেট দিয়েছি আমরা। বাকি যে 100টি আসন রয়েছে, এই আসনেও যাচাই বাছাই চলছে আমাদের ক্যান্ডিডেটদের। আমাদের যেহেতু প্রত্যেকটা আসনেই প্রায় 3 জন, 4 জন, 5 জন করে অ্যাভারেজে আমাদের নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন। তো আমরা যাচাই বাছাই করে হয়তো 1 সপ্তাহের মধ্যেই বাকি আসনগুলোতে আমরা প্রার্থিতা ঘোষণা করব। আমরা এটাও বলেছি যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যদি দেশের বৃহত্তর স্বার্থে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই হয়, আমরা নির্বাচনে জোট গঠনে প্রস্তুত। সেটা যে কারোর সাথে হতে পারে, যদি আমাদের সাথে মিলে যায়। আপনি যেটা বলেন আসন ভাগাভাগি, আসলে দেখেন, এই যে আসন ভাগাভাগি, এই শব্দটাতে আমাদের বা আমার একটা চরম আপত্তি। এই আসন ভাগাভাগি বিগত 54 বছরে আমরা দেখে আসছি। বিগত 54 বছরে বড় যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলোর যে রাজনৈতিক কালচার, এই কালচারটা ছিল রাজা এবং প্রজার রাজনীতি। মানে বড় দলগুলো রাজা আর ছোট ছোট যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এরা হচ্ছে প্রজা। মানে বড় রাজনৈতিক দল অর্থাৎ রাজা দয়া মায়া করে যে 2-4টা আসন দেবে, ছাড়বে, সেই
তাদের দয়াই ছোট দলগুলো যে 2-4টা পাবে এটা নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে ইত্যাদি। এই রাজনীতি আপনি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে কিভাবে কল্পনা করেন ভাই? এখন আপনার আসন ভাগাভাগি কিসের? এখন হবে আলোচনার টেবিল আলোচনা। আপনার সাথে আমার আলোচনা হবে আগামীর বাংলাদেশ আপনি কিভাবে পুনর্গঠন করতে চান, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন, কিভাবে নেতৃত্ব দিতে চান, কাদেরকে নিয়ে আপনি আগামীর বাংলাদেশ পুনর্গঠন করতে চান, এভাবে একটা খোলামেলা আলোচনা হবে। যেমন ধরেন আগামী এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, এই নির্বাচনের পরে XYZ যে কোনো একটা দল সরকার গঠন করলো, আপনার কি মনে হয় যে কোনো একটি দল যদি এককভাবে সরকার গঠন করে স্মুথলি 5 বছর দেশ চালাতে পারবে? ইজ ইট পসিবল? এত সহজ? আমি তো ওপেন প্রত্যেকটা টিভি টক সব জায়গায় বলে আসছি, বিএনপিকেও বলেছি যে বিএনপি যদি মনে করে যে 2/3 মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করবে আর স্মুথলি 5 বছর আলহামদুলিল্লাহ পাঠ করতে করতে সরকার পরিচালনা করবে, এত সহজ নয়। বরঞ্চ বিএনপি যদি স্মুথলি সরকার গঠন করতে চায় বা দেশ চালাতে চায়, বিএনপির উচিত হবে অন্তত পক্ষে 260 থেকে 70টা আসনে বিজয়ী হওয়া। আর বাকি আসনগুলো অন্যান্য যে অপর রাজনৈতিক দলগুলো রয়েছে, বিপ্লবের পক্ষের শক্তিগুলো রয়েছে, তাদের মধ্যে তাদেরকে বিজয়ী করে নিয়ে আসা বা তারা বিজয়ী হয়ে একটা ইনক্লুসিভ ন্যাশনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা। একটা ইনক্লুসিভ জাতীয় সরকার প্রতিষ্ঠা ব্যতীত আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য 5 বছর স্মুথলি দেশ চালানো অনেক চ্যালেঞ্জিং, অনেক তাহলে কঠিন। বিরোধী দল কারা হবে? বিরোধী দল তো থাকবেই। বিরোধী দলের বাইরে অন্যান্য দল আছে না, সবাই তো আর বিরোধী দল হবে না বা সবাই তো আর সরকারে যাবে না। আমি বলছি যে আপনি অন্যান্য কেউ দলকে যদি নিয়ে আসার কথা বললেন, তাহলে বিরোধী দল কে? আরে বাবা সেটা বলছি না, ধরেন XYZ ABC অনেক দল তো আছে। ধরেন X যদি মনে করে যে সরকার গঠন করবে তাহলে Y বিরোধী দল হবে, Z ABC বাকি দলগুলো আছে না, বাকি দলগুলোকে আপনি কি করবেন? হয় আপনাকে বিরোধী দলের পাল্লায় ফেলতে হবে, নয়তো সরকারের মানে কাছাকাছি নিয়ে আসতে হবে, সরকার গঠন করতে হবে, ইনক্লুসিভ সরকারে তাদেরকে ধরেন যে আপনার অ্যাড করতে হবে, ইন করতে হবে। আর আপনি যদি এটা করতে ব্যর্থ হন, না করেন, তাহলে আপনি কি এটা মনে করছেন না যে বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে, এই সরকার এখন যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা এই সরকারের সামনে যত ধরনের চ্যালেঞ্জ, যারা এই নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির পরে সরকার গঠন করবে, এদের সামনে এর চাইতে অন্তত পক্ষে আরও 10 গুণ বেশি চ্যালেঞ্জের মানে উদ্ভব হবে বা তারা এর চাইতে আরও 10 গুণ চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এখন ওই চ্যালেঞ্জগুলো সামনে রেখে আপনি কিভাবে আপনার পরিকল্পনা সেট করবেন, মেকানিজম তৈরি করবেন, সেটা তো আপনাকে এখনই ভাবতে হবে। আপনি যদি সেটা এখনই না ভাবেন তাহলে তো বুঝতেই হবে, বলতেই হয় যে আমাদের, তাহলে আপনি ভবিষ্যতে একটা বড় ধরনের বিপদের দিকে ধাবিত হতে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন। আমরা এই জন্যই বলছি, ধরেন এখানে বিএনপি সরকার গঠন করলো আগামী ফেব্রুয়ারি নির্বাচনে, এরপরে বিএনপি এসে রাতারাতি পুলিশ বাহিনীকে রিফর্ম করতে পারবে? এই যে বিগত 16-17 বছরে হাসিনা কি করেছে, কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি, প্রত্যেকটা লেয়ারে তার লোক। আপনি এসে সরকারে কি করলেন? ধরেন যে পুলিশের আইজি বানাবেন, কাকে বানাবেন? কনস্টেবলকে? নিশ্চয়ই কনস্টেবলকে পুলিশের আইজি বানাবেন না, বানানোর সুযোগও নেই। হয়তো আপনি এরকম করতে পারেন যে ডিআইজি লেভেল থেকে প্রমোশন দিয়ে আপনি অতিরিক্ত পুলিশের আইজি বানাবেন, তারপরে তাকে আইজি বানাবেন। এখন তো হাসিনা প্রত্যেকটা লেয়ারে তার লোক সেট করে দিয়ে গেছে। আপনি 3 লেয়ার 4 লেয়ার 5 লেয়ার থেকে তুলতে গেলেও দেখবেন যে ওটাও কোনো না কোনোভাবে ওই মুজিববাদের লোক। তাহলে আপনি কিভাবে আপনার লোক সেট করবেন? সুতরাং এরকম প্রত্যেকটা জায়গা থেকে ডানে বামে সামনে পিছনে আপনার কিন্তু শত্রুরা ওত পেতে বসে আছে। আপনি সরকারে বসবেন, আপনাকে স্মুথলি দেশ চালাতে দেবে, এত সহজ নয়। এই জন্য আপনার কি দরকার? আপনার এলাই দরকার, বন্ধু দরকার, ট্রাস্টেড ফ্রেন্ড যেটাকে বলে, বিশ্বস্ত বন্ধু। এখন আপনি যদি এই মুহূর্তে বিশ্বস্ত বন্ধু চিনতেই না পারেন, তাহলে তো আর বলার কিছু নাই ভাই। এই জন্য রাজনীতিতে একটা কথা আছে, আপনার বন্ধুকে আর আপনার শত্রুকে এটা যদি আপনি চিনতে ব্যর্থ হন বা না পারেন, তাহলে আসলে আপনার জন্য ব্যর্থতা অপেক্ষা করছে। আর এটা যদি আপনি সুচারুরূপে চিনতে পারেন যথাসময়ে, সঠিক সময়ে, তাহলে আপনি ভবিষ্যৎ যে রাজনীতি, ফিউচার যে রাজনীতি, এই রাজনীতি গেইন করাটা আপনার জন্য অনেক সহজ। আজকে এই যে বিএনপি নিয়ে এত আলোচনা হচ্ছে, বিএনপি যে আলোচনা ধরেও যদি নেই আপনার এই কথা অনুযায়ী যে নির্বাচনী জোটকেন্দ্রিক যে আসন সমঝোতা বা ছাড় দেওয়া, এটা কি বিএনপি তার যে এলাই বা বন্ধু, বিএনপি যাদেরকে মনে করছে তাদের সাথে আলোচনা করেছে? যেমন ধরেন বিএনপি মনে করছে যে গণ অধিকার তাদের বন্ধু। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি, বিএনপি তো আমাদের সাথে খোলামেলা কোনো নির্বাচনী জোট নিয়ে আলোচনা করে নাই। বিএনপি তো বলে নাই যে আপনাদের কোন কোন আসনে উইনেবল ক্যান্ডিডেট রয়েছে। এখন ধরেন আলোচনার টেবিলে বিএনপি আমাদের সাথে বসলো, আমরা বললাম অমুক আসনে আমাদের উইনেবল ক্যান্ডিডেট, বিএনপি বললো আপনার এই আসনের ক্যান্ডিডেট যাকে আপনি উইনেবল বলছেন, এই আসনের ক্যান্ডিডেটের সক্ষমতা বিজয়ী হওয়ার 2%, আর আমার প্রার্থী 98%। এখন আপনিই বলেন যে আমি যদি আপনাকে এই আসনটি ছেড়ে দিই, তাহলে নিশ্চিত আপনার প্রার্থী এখানে পরাজিত হবেন। এইভাবে যদি খোলামেলা ডিসকাশনের মাধ্যমে বিএনপি তার এলাইকে বোঝায়, তাহলে বিএনপির যে বন্ধু বা এলাই সে বুঝবে না। এখন বিএনপি যদি তার মতো করে সিদ্ধান্ত নেই যে না 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 ছাড়া যাবে না, অমুক জায়গায় ছেড়ে দিলে হেরে যাবে, পরাজিত হবে, জিততে পারবে না,
তাহলে তো বিএনপির অ্যানালাইসিস ভাই, বিএনপির বিশ্লেষণ। আপনার তো বুঝতে হবে, আপনি যাদেরকে বন্ধু ভাবছেন, এলাই ভাবছেন, যাদেরকে নিয়ে আপনি ফিউচারে দেশ চালাবেন, পার্লামেন্ট গঠন করবেন, ক্যাবিনেট বানাবেন, তাদের সাথে ন্যূনতম আলোচনা ছাড়া আপনি আপনার মতো সিদ্ধান্ত নিলে আপনি তো আসলে নির্বাচনী জোট কিংবা নির্বাচন কেন্দ্রে কোনো কার্যক্রমের মধ্যে আপনি যাচ্ছেন না। আপনি আপনার মতো, যেটা বিগত 54 বছরে হয়ে আসছে, রাজা প্রজার রাজনীতি। আমি এতটুকু বলে রাখি আপনাকে, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজা আর প্রজার রাজনীতি চলবে না ভাই, একবার নিশ্চিত থাকেন। যে বা যারাই যতই হ্যাডাম দেখাক, যতই প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করুক, সম্ভব নয়। আপনি দেখেন এই যে ডাকসু, চাকসু, রাকসু, যত ধরনের সমীকরণ, ইকুয়েশন, একটা সমীকরণও খাটে নাই। যত গোয়েন্দা সংস্থার রিপোর্ট, যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের রিপোর্ট, কোনো রিপোর্ট খেটেছে? খাটে নাই। সব উলটপালট হয়ে আসছে না। আসছে, কিন্তু শিবির আসবে এটা অনেকেই ধারণা করেছিল, কিন্তু শিবির আপনাদের ভূমিদস্য একটা বিজয় অর্জন করবে, আপনাদের এটা ছাত্র কেমন? সংগঠনও তো মুখ থুবড়ে পড়েছে সেখানে। করেছে। তাহলে আমরা তো আপনারা বলি নাই। তাহলে রাজনীতিতে আপনাদের জোর কতটুকু? না, আমাদের ছাত্র রাজনীতিতে আমরা ভালো করবো না, এটা আমরা আগে থেকে জানতাম। কেন? অনেকগুলো আমাদের কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা ফাইন্ড আউট করেছি, অ্যানালাইসিস করেছি। তবে আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা বিষয়ে একটা মোমেন্টাম আছে। আমাদের মোমেন্টাম ছিল কখন? 2008, মানে 2018 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা। আমাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছে দেশব্যাপী। তখন আমাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ওই সময় মিডিয়াতে এমনও আলোচনা হয়েছে যে বিএনপির জায়গা দখল করছে গণ অধিকার বা ছাত্র অধিকার, এরকম আলোচনা হয়েছে। মানে ওই সময় ভোকাল পয়েন্টে ছিলাম আমরা। মিডিয়া, গণমাধ্যম, বক্তব্য, রাজপথ, সব জায়গায় আমরা। সকালে হামলার শিকার হয়েছি, বিকালে আমি সেই জায়গায় আছে। কিন্তু আপনার মনে করতে হবে 2024 সালের আন্দোলনের ভোকাল পয়েন্টে আমরা ছিলাম না। এই আন্দোলনের ভোকাল পয়েন্টে ছিল এনসিপি বা ওদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই জায়গাতে স্বভাবতই বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা বা ভাগিদার, অংশীদার আসলে তাদেরই প্রাপ্যতা বেশি ছিল। তাদেরও তো ভয়াবহ তারা তো ফলাফল অলরেডি সেটা হয়েছে। বলেছে। হ্যাঁ, তারা আসলে তাদের এই নির্বাচনে বিজয়ী হওয়ার প্রাপ্যতাটা বেশি ছিল, বাট তারা ফেইলর, তারা ব্যর্থ হয়েছে। এটা তাদেরকে স্বীকার করতে হবে। কেন ব্যর্থ হয়েছে সেই কারণগুলো এনসিপিকে অ্যানালাইসিস করতে হবে, বের করে নিয়ে আসতে হবে যে এই কারণে আমরা ফেইলর হয়েছি, ব্যর্থ হয়েছি, আমরা বিজয়ী অর্জন করতে পারি নাই। এটা এনসিপির ব্যর্থতা, বুঝছেন? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা। সুতরাং এই জায়গাতে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকার কথা। কেন পারে নাই, এটা আসলে ব্যাখ্যাটা তারা দিলে ভালো হয়। তাদের ব্যাখ্যা তো আর আমি দিতে পারবো না। কি কি লু ফলস তাদের ছিল, কি কি ব্যর্থতার কারণে তারা আসলে এই নির্বাচনগুলোতে বিজয়ী হতে পারে নাই, এটা তারাই ভালো বলতে পারবে। এই জায়গাতে আমরা আসলে বিজয়ী হব এই জিনিসটা আমরা ভাবি নাই। তবে আমরা এখানে যে ধরনের খারাপ ফলাফল করেছি, এতটা আমরা খারাপ করব এটা আমরা ভাবি নাই। নানান এখানে কারণ রয়েছে, যেমন শিবিরের আপনার যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বা জনকল্যাণমুখী যে কার্যক্রম, যেমন ধরেন একজন গরিব ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছাত্র এই গ্রাম থেকে উঠে আসা। আমি নিজেও গ্রাম থেকে উঠে আসছি এবং অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এখন কাউকে যদি আপনি একটা টিউশনি ম্যানেজ করে দেন বা কাউকে যদি একটা বৃত্তির ব্যবস্থা করে দেন আপনার নিজস্ব প্রতিষ্ঠান থেকে, ও কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং যে কোনো বিষয়ে অবশ্যই সে আপনাকে সাপোর্ট দেবে। জামাত ইসলামী এবং শিবিরের যেহেতু অসংখ্য ধাতব্য প্রতিষ্ঠান রয়েছে, বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, তাদের এই সক্ষমতা রয়েছে, যেটা গণ অধিকার পরিষদের নেই। আমার তো 2-4টা ওই অর্থনৈতিক প্রতিষ্ঠান নেই, ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই, যে আমি আমার এই প্রতিষ্ঠান থেকে ঢাকা ইউনিভার্সিটির 100টা 50টা ছাত্রকে বৃত্তির ব্যবস্থা করে দেব। এই জায়গাগুলোতে শিবির অনেকটা এগিয়ে গেছে। ধরেন যে আপনার একটা হলে আপনার পিউরিফাইং একটা ফিল্টার দরকার বিশুদ্ধ পানির জন্য, এটা দাম হয়তো 1.5 লক্ষ 2 লক্ষ। আমাদের ছাত্র সংগঠনের পক্ষে এটা কিন্তু অনেক সময় সম্ভব হয় না, কিন্তু শিবিরের পক্ষে এটা ওয়ান টাইমের ব্যাপার। তো এরকম নানামুখী কর্মকাণ্ডের কারণে ছাত্রদের কাছে শিবির অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে এবং তার ফলাফল শিবির পেয়েছে। এভাবেই কিন্তু অন্যান্য বা অপরাপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এরা কিন্তু অনেকটাই পিছিয়ে ওই জায়গাতে। তো এটা গেল ধরেন যে একটা দিক। আরেকটা দিক যেটা শিশির অলরেডি বলার চেষ্টা করেছে, আমরা আসলে একটা সংস্কারমুখী নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। এখানে শুধুমাত্র আসন সমঝোতা 2, 4, 5টা 10টা আসন নিয়ে আমরা পার্লামেন্টে গেলাম, এমপি হলাম, আমরা আসলে ভাই এটা ভাবছি না। এটা যদি কোনো দল মনে করে থাকে যে এদেরকে 5টা ওদেরকে 10টা আসন দিলে ওরা চলে আসবে, নো। এখানে আমাদের কমিটমেন্টের কিছু জায়গা আছে, যেমন ধরুন সেটা বিএনপি হোক, জামাত হোক। আমরা স্পষ্টভাবে বলছি যে আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার থাকতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থাকতে হবে। এই গণঅভ্যুত্থানের গত 1.5 বছরে কি সেই নতুন বাংলাদেশের কোনো নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা কি একটু এগোতে পেরেছি কি মনে হয়? না, একটু এই শব্দটার সাথে আমার আপত্তি আছে। মানে প্রত্যাশিত যে জায়গাটা আমরা প্রত্যাশা পূরণ করতে পারি নাই।
তবে একবারেই যে হয় নাই সেটাও আমি বলবো না। কি এই যে হয়েছে জুলাই বলো সনদ, তো? জুলাই সনদ এই পর্যন্ত আসছে, এটা কি অগ্রগতি আপনি মনে করেন না? এটি তো শুধু জুলাই সনদ অন্য জিনিস, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেছি। জুলাই সনদের মধ্যেই তো রাষ্ট্র পরিচালনা আছে। এই যে আগে যেমন আগে সেটি কি তো আইন ছিল, বাস্তবায়িত হয়নি এখনো। সেটা তো হবে, সেটা গণভোটের মাধ্যমে আমরা আশা করি রূপান্তরিত হবে, বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব। আগে ছিল কি একই ব্যক্তির হাতে একাধিক ক্ষমতা, যিনি প্রধানমন্ত্রী তিনি সরকার দলীয় প্রধান, তিনি পার্লামেন্টের প্রধান, সংসদীয় প্রধান, এটা তখন চেঞ্জ হচ্ছে। আগে ছিল একই ব্যক্তি যতবার ইচ্ছা প্রধানমন্ত্রী থাকবেন, এখন তো এটা বাদ হয়ে 2বারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট থাকতে পারবেন না। এই যে অগ্রগতি, এই যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, পিএসসি বলেন, নির্বাচন কমিশন বলেন বা দুদক বলেন, এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়া আগে ছিল সরকারের হাতে, মানে প্রধানমন্ত্রী চাইলে তার মতো করে নিয়োগ দিতেন। এখন কিন্তু একটা নির্দিষ্ট কমিটির হাতে ক্ষমতা চলে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চাইলেই তার মতো করে তার লোক সেট করতে পারবেন না এখানে। ওই কমিটি ডিসাইড করবে। ওই কমিটিতে কারা আছে? সরকারি দলের লোকও আছে, বিরোধী দলের লোকও আছে। সুতরাং এই যে অগ্রগতিগুলো, এগুলোকে একবারেই তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা খাটো করে দেখা হয় নাই এভাবে আসলে আমাদের মানে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। হয় না এটা আমরা বলবো না, তবে জনগণের যে প্রত্যাশা ছিল, কাঙ্ক্ষিত যে আশাটা ছিল, সেই অনুযায়ী তারা করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, যাদেরকে সরকারে বসিয়েছি, দে আর নট ক্যাপাবল, দে আর নট ফিট। এই জায়গাতে আমাদের চয়ে যে ভুল হয়েছে, এই কারণে আসলে কাঙ্ক্ষিত সংস্কার যেটা আমরা প্রত্যাশা করেছিলাম তারা করতে পারে নাই। আমরা যদি ওই চয়ে যে ভুল না করতাম, তাহলে কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত যে অগ্রগতি এটা কিন্তু আমরা আসলে দেখতে পেতাম। জি, ধন্যবাদ। জয়নুল আবদিন শিশির, আপনার কাছে আমি ফারুক হাসানের সূত্র ধরে যেতে চাই যে আসলেই কি চয়েসে ভুল ছিল? দেখেন, আসলে আমরা যখন একটি অপ্রস্তুত অবস্থায় একটি বিজয় পেলাম, ওই অপ্রস্তুত অবস্থায় তো আসলে আমাদের কোনো কিছুই ছিল না, আমাদের রাষ্ট্র কাঠামো তো ছিল না। আপনি দেখেন, আমাদের একটি দেশের সকল সেক্টর কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এক কথা বলে সব পালিয়েছে। পার্লামেন্ট থেকে 300 এমপি পালিয়েছে, প্রধান বিচারপতিকে পালাতে হলো, জাতীয় ইমাম পালাতে হলো, মানে আপনার পুলিশের আইজিপি মানে আপনার পালাতে হলো। মানে আপনার কোন সেক্টর থেকে আসলে আপনার সহযোগিতাটা পাবেন এটা রাষ্ট্র ফাংশনিং করার জন্য বা আপনার সমাজের সবচেয়ে ভালো লোকটা খুঁজে নিয়ে আসার জন্য? ওটা তো ছিল আসলে আমাদের একটা অপ্রস্তুত অবস্থা বিজয়। তখন আমরা ছিলাম যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠ থেকে মাত্র শত্রুপক্ষকে আমরা পরাজিত করেছি। ওই সময় আমাদের অনেক মানে ঘাটতি ছিল। একদম আমরা তো কিছু জিনিস চয়েসেবল ছিল, এটা অস্বীকার করি না, কিন্তু কিছু জিনিস তো আমরা ভালো করেছি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এখন পর্যন্ত সবাই মনে করি যে এটা আমাদের বেস্ট চয়েস ছিল এবং এটা সঠিক ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আমরা তৎকালীন সরকারে না বসাতাম, তাহলে এখন হয়তো অনেক কথাই আসছি। তখন আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ধরনের আমরা ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে হয়েছে, আনসার দিয়ে, পুলিশ দিয়ে, আপনার বিভিন্ন সামাজিক আন্দোলন দিয়ে, যেভাবে একটি সরকারের পতনের জন্য যে হেন কোনো চেষ্টা নাই করানো হয়েছে, তো এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি না হতো, অন্য কেউ হতো, তাহলে অনেক কঠিন হয়ে যেত। আমাদের আর একটা ঘাটতি ছিল যে আমরা আসলে বিপ্লবীরা সরকারে যাবে কি যাবে না, বা যদি বিপ্লবীরা সরকারে যায় কি হবে। আমাদের ওই সময় কথা হয়েছিল বিপ্লবীরা সরকারে না গেলে সরকার হয়তো মানে আমরা মনে করছি এখন এই সরকার হয়তো ভালো চলতো। দেখেন আপনি, বিপ্লবীরা সরকার না গেলে সরকারটা আসলে রান করতো কিনা সেটা নিয়ে এখন বড় প্রশ্ন। বিপ্লবীরা সরকারে গিয়ে অবশ্যই সরকারের দায়ভার এখন নেওয়া লাগছে, আমরা নিচ্ছি। তো এখন সরকার দায়ভার যেমন আমরা নিচ্ছি, কিন্তু আমরা প্রত্যাশিত মানে কাজও তো আমরা করতে পারি নাই। ওই তো যেটা বললো, কিছু কাজ করতে পারছি আমরা। তো আমরা যদি আবার বিপ্লবীরা সরকার নাই যেত, তাহলে তো কিন্তু এখন আমরা উল্টা দায়ী দিতাম। বিপ্লবীরা বিপ্লব করলো, তারা গেল না কেন? তাদের মধ্যে 2 জন যাওয়া উচিত ছিল, 10 জন যাওয়া উচিত ছিল, 5 জন যাওয়া উচিত ছিল। তা আমরা তো আসলে এর জন্য দায়ী করি, তো এখনও আমরা দায়ী করি। এর জন্য বিএনপি দায়ী। আমরা বলেছি যে একটা বিপ্লবী সরকার করি, তারা রাজি হয় নাই। আমরা বলেছি একটা জাতীয় সরকার করি, আসেন না, সব দলের থেকে কিছু স্কিলফুল লোক তো আছে। বিএনপির মধ্যে স্কিলফুল লোক ছিল না, জামাতের মধ্যে ছিল, গণদৈগের মধ্যে ছিল। সব দলকে নিয়ে যদি আমরা একটা জাতীয় সরকার করতে পারতাম, ইলেকশন তো আরও 6 মাস আগে করে ফেলতে পারতাম, এবং তখন তো আর এত কিছু, এই সংস্কারগুলো অনেক সহজে হয়ে যেত। এটা যদি করতে পারতাম, তাহলে আমাদের সকলেরই কাজটা ভালো থাকতো এবং আমাদের যে ঐক্যটাও আরও বেশি ভালো থাকতো, ইলেকশনটাও তাড়াতাড়ি হতো, বিপ্লবের যে আমাদের স্পিরিটগুলো এগুলো ধারণ করাও সহজ হতো, আর শত্রুপক্ষ যারা আছে তারা সুযোগটা নেওয়ার মানে ততটা সুযোগ পেত না। এখন দেখেন আমরা সবাই এখন ক্ষমতামুখী হচ্ছি। সত্য কথা যেটা, প্রত্যেকটি দল চাচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য, কারণ ক্ষমতায় গেলে সে মানে নাগরিকদের সেবা করতে পারবে, নাগরিক সেবা নিশ্চিত করতে পারবে। নাগরিক তখন তাকে আরও বেশি ম্যান্ডেট দেবে, জনপ্রিয় হবে, সে নাগরিকদের আরও কাছাকাছি যাবে, তার দল আরও বড় হবে, সে আরও অনেক বেশি জনপ্রিয় নেতা হবেন। এটাই তো বাস্তবতা।
এখন যদি আমরা জাতীয় সরকারে থাকতাম তাহলে কিন্তু আমাদের এই প্রতিযোগিতাটা থাকতো না আপাতত মানে কিছুদিন। তাহলে কি হতো, আমরা সকালে নাগরিক সেবাটা করতে পারতাম আর একদম শুধু ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার চিন্তাটা করতাম না, বা একটি নির্দিষ্ট দল কেন্দ্রিক ক্ষমতার চিন্তাটা করতাম না, সংস্কারগুলো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যেত। এখন আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। না, নিজেদের মধ্যে প্রতিযোগিতা এখন থাকাটা কি এই প্রতিযোগিতা আপনি নেতিবাচক হিসেবে দেখছেন এমন কেন? হয়ে যাচ্ছে, নিজের দলের ভিতরে প্রতিযোগিতা করতে গিয়ে এখন 200 উইকেট নাই। না, এখন এই যে প্রতিযোগিতা তো থাকবেই। এখন এই যে জিনিসটা, এই যে আপনার 200 দলীয় কোন্দলে 200 নেতাকর্মী খুন, এটা তো প্রত্যাশিত ছিল না। অন্যান্য দলের প্রতিও এখন সহিংসতা হচ্ছে। আজকে যেটা বললেন ব্যারিস্টার ফুয়াদের উপর, ফুয়াদকে আজকে বরিশালে বিএনপি নেতাকর্মীরা হেনস্থা করেছে। এই যদি ধরেন আপনার মানে অবস্থা হয় তাহলে তো খুব খারাপ। আমরা তো মনে করি বিএনপি আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি মনে হচ্ছে আওয়ামী লীগ যতটুকু শিক্ষা ছিল বিএনপি আরও শিক্ষা কমে, শিক্ষা নেওয়ার দূরে থাক, মনে যা শিক্ষা ছিল তা ভুলেই গেছে মনে হয় কোনো কোনো জায়গায়। এখন আমরা তো সেটা প্রত্যাশা করছিলাম যে সবাই মিলে আমরা আসলে ভালো রাজনীতিটাই করব এবং সারা পৃথিবীর মানুষকে আমরা জানাই দিব যে আসলে আমরা পৃথিবীর সকল ভূমি থেকে এই ভূমিটা নিরাপদ করে ফেললাম, সবচেয়ে নিরাপদ ভূমিটাই ভূমি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, অপোজিশনের উপর হামলা হচ্ছে, নিজের দলের মানে কর্মীকে খুন করছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তো এগুলো তো আমাদের ব্যর্থতা, এই প্রত্যাশা তো আমরা মানে পূরণ করতে পারি না। এখন সরকারকে দায়ী করছে বিএনপি বলছে যে আমরা তো দলীয় কর্মীদের আমরা ফাঁসি দিতে পারি না, আমরা সাজা দিতে পারি না। সরকার কেন করে না? সরকার কিভাবে করবে? আপনারা তো পুলিশ থানা সব কিছুই তো আপনারা দলীয় কর্মী দিয়ে আপনারা মানে আবদ্ধ করে রাখেন। বিএনপির কারণে আওয়ামী লীগের নেতা কর্মী পর্যন্ত অ্যারেস্ট করলে বিএনপি যায় ছুটে নিয়ে আসে। তো এখন বিএনপি কর্মীরা যদি অ্যারেস্ট করে, বিএনপি তো থানায় জ্বালাই দিবে। কয়েক জায়গায় তো থানায় পুলিশের উপরে আক্রমণ হয়েছে, যুবদল ছাত্রদল ফলাফল পুলিশের পিটাইয়া আসামি চিন্তা করে নিয়ে আসছে। তো এখন বিএনপির নেতাকর্মী যারা খুন করছে, 200 লোক খুন করছে, তাদের তো অ্যাকাউন্টেবল করতে পারে না শুধু বিএনপি দলীয় স্ট্রাকচারের কারণে। দলটা এমনভাবে গড়া, আপনার এখন দলের আসামিদের ধরতে গেল আইনশৃঙ্খলা বাহিনীর হিমশিম খেতে হচ্ছে। এখন এগুলো তো আমরা বলতেছি যে আসলে সংস্কারটা সবার মধ্য থেকে হতে হবে। শুধু আমরা রাষ্ট্রের সংস্কার করবেন, জনগণের সংস্কার করবেন, নিজের সংস্কারটা করবেন না? এটা কি জনগণের প্রত্যাশা ছিল না? এটা কি আমাদের মানে জুলাই অভ্যুত্থানের পর কতটুকু আমরা করতে পেরেছি, করতে পারি নাই, এর পর্যালোচনা হওয়া উচিত না? এদের এনসিপি নিয়ে কথা বলতেছে, আমি তো খুব অ্যাপ্রিসিয়েট করি, এনসিপি ব্যর্থতা তো আছে। এনসিপি তো জুলাই অভ্যুত্থানের শক্তি, এনসিপি তো আরও অনেক বেশি জাতিকে দেওয়ার সুযোগ ছিল। এগুলো তো আমাদের নিজের সবাইকেই আমাদের মানে আপনার আত্মসমালোচনা করতে হবে। তো এই যখন বিএনপি যাতে বড় দল নিজেরা দাবি করে, তাদেরও বেশি করে করতে হবে। তারা তো শুরু থেকে একদম বলেছে তারা প্রায় ক্ষমতা চলে আসছে, 280 ক্রস করে ফেলে। এখন দেখতেছি মাঝে মাঝে এখন তারা যাদেরকে সিট দিত তাদেরকে এখন ভয় পাচ্ছে। হ্যাঁ, আমরা সবাই চিন্তা করতেছি, আমাদের দল তো বড় হওয়ার জন্য আমরা অনেক ট্রাই করতেছি। আমরা নতুন দল হিসেবে আমাদের মাসেল পাওয়ার নাই, মানি পাওয়ার নাই, আমাদের মিডিয়া এস্টাবলিশমেন্ট নাই, যার কারণে এনসিপি তার প্রত্যাশা অনেক কিছু পূরণ করতে পারে নাই। এনসিপি বয়স অনেক তরুণদের ডাকে তরুণরা এসছে, প্রবীণরা একটু কম আসছে, এত সমস্যা আমাদের আছে। কিন্তু বিএনপি তো একটা প্রাচীন দল এবং বাংলাদেশে 3বার রাষ্ট্র ক্ষমতায় তারা ছিল, তারা জনগণকে সেবা করছে, তাদের এত অধপতন কেন? এখন কেন ভয় পাচ্ছি যে জিতবো কি জিতবো না? এগুলো তো তাদেরও রিয়েলাইজেশন করা উচিত। আসলে কি ভয় পাচ্ছে? 100% ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছে? তারা যদি ভয় না পাইতেন, এখন দেখেন অন্য দলের সব দলের প্লেয়ার 11 জন মাঠে চলে আসছে, এনসিপি চলে আসছে, গণ অধিকারের চলে আসছে, জামাতের চলে আসছে, বিএনপিরও 10 জন আসছে, আবার বিএনপির ক্যাপ্টেন আসে না। তো রেফারি ফুলটা দিবে কিভাবে? বাসিটা তো রেফারিকে দিতে হবে, ক্যাপ্টেন না আসলে তো রেফারিটা রেফারি তো বাসিটা দিতে পারতেছে না, খেলাটা তো শুরু হচ্ছে না। কেন? নির্বাচন তো চলেই আসছে। তো নির্বাচন চলে আসছে, কিন্তু এখন একটা দলের ক্যাপ্টেন আসতেছে না। ক্যাপ্টেন আসতে সেটা তো তাদের বিষয়। ক্যাপ্টেন স্যার আপনি খেলা কতটুকু খেলবে? তখন ক্যাপ্টেন বলবে তো ক্যাপ্টেন, তখন আবার বলবে যে ক্যাপ্টেন আসে না এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে, বা ক্যাপ্টেন আসে না এই জন্য পরীক্ষার ডেট পিছান, বা খেলার টাইম পরিবর্তন করেন, শিডিউল পরিবর্তন করেন। এগুলো তো ঠিক না। আপনি বাংলাদেশে আমরা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করলাম, সবার জন্য নিরাপদ ভূমি করলাম, আপনি এখনও আসতেছেন না দেশে। আমরা তো প্রত্যাশা করছি আপনি আসলে আমরা অভিভাবক হিসেবে পাবো। এখানে একটু বলতেই হয়, বিএনপির জন্য বলতে হয়, জিয়াউর রহমানকে 7 নভেম্বর সেনা এবং জনতা উদ্ধার করে নিয়ে আসে নাই ক্যান্টনমেন্ট থেকে? মুক্ত করছে তো। বেগম খালেদা জিয়াকে 36 জুলাই আমরা মুক্ত করি নাই? 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে তো বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে নিয়ে আসছি। তারেক রহমান এত ভয় কিসের? ওনাকেও যদি কোনো থ্রেট ফুল করেন, ইন্টারনাল এক্সটার্নাল, এই দেশের ছাত্র জনতা কি ওনার জন্য জীবন দিবেন না? ওনার বাপের জন্য করলেন, মার জন্য করলেন, ওনার জন্য কেন করবেন? উনি ভয় পাচ্ছেন এরকম কি উনি বলেছেন? আমরা তো মনে করি তাহলে ওনার ক্লিয়ার করা উচিত। উনি তো বললেন একক সিদ্ধান্ত নেয়ার মানে ক্ষমতা ওনার নাই। এই যে ওনার সে বাক্যগুলো, এই ব্যাখ্যা তো উনিও দিতে পারবেন। এগুলো তো খুব সিরিয়াস বাক্য, এবং এগুলো তো উনি তো দেশের প্রতি তো উনি মানে কনফিডেন্স পাচ্ছেন না।
জনগণের প্রতি কনফিডেন্স পাচ্ছেন না। এই জনগণ ওনার নিরাপত্তা দিতে পারে, উনি এই কনফিডেন্স পাচ্ছেন না। এই দেশের প্রশাসন বা এই রাষ্ট্র ওনার নিরাপত্তা দিতে পারেন, উনি এই কনফিডেন্স পাচ্ছেন না। তার মানে তো উনি তো সবাইকে ইনসিকিউর করলেন। তাই এটা তো আমাদের তো সামষ্টিক ব্যর্থতা। তো উনি যে দেশের নাগরিক। তো আমি যেটা বলবো, আপনার বাবাকে দেশের মানুষ মুক্ত করে নিয়ে আসছে, আপনার মাকে মুক্ত করেছে। আপনি দেশের জনগণের কাছে আসেন, জনগণকে বলেন আপনার কোথায় সমস্যা, কোথার থেকে আপনি মানে ইনসিকিউরিটি ফিল করছেন। জনগণ প্রয়োজন মনে করলে জনগণ আপনাকে মুক্ত করে নিয়ে আসবে। এত হেজিটেশন কি আছে? আমরা তো জীবন দিচ্ছি, নিয়মিত আমরা মানে মরতেছি। আমাদের সীমান্ত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমরা সেই জিনিসই বললাম যে আসলে নির্বাচনটা এখন বড় যে দল বিএনপির উপরে অনেকাংশে নির্ভর করে। তারা যদি নির্বাচনে আসলে এভাবে গড়িমসি করে, একটা সুস্থ নির্বাচন হওয়া অনেক কঠিন এবং যথাসময় নির্বাচন হওয়া অনেক কঠিন। বিএনপি যদি চায় যথাসময় ইলেকশন হওয়া উচিত, মনে করি বিএনপি তারেক রহমান সাহেব খুব দ্রুতই আসা উচিত। তাহলে নির্বাচন কমিশনও কনফিডেন্স পাবে, ভোটাররাও অনেক বেশি আগ্রহী হবে, অন্যান্য দলগুলো অনেক বেশি নির্বাচনে মানে কমফোর্ট ফিল করবে। জি, জয়নুল শিশির, আপনাকে ধন্যবাদ। আমি শিশিরের কথার সূত্র ধরে ফারুক হাসান আপনার কাছেও জানতে চাই যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? এটা তো আসলে উনি নিজেই বলেছেন যে আমার দেশে ফেরার যে বিষয়টি, এই বিষয়টি আমার একার এখতিয়ারের মধ্যে নেই, একক নিয়ন্ত্রণাধীন বা নয়। একক নিয়ন্ত্রণাধীন, মানে ওনার এখতিয়ারের মধ্যে এককভাবে নেই। তার মানে এখানে বড় ধরনের মানে এমন কিছু আছে যে আসলে দেখেন, আমি মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে একজন ব্যক্তির কাছে সবচাইতে মা হচ্ছে কাছের, মানে মায়ের চাইতে আবেগ, অনুভূতি, ক্লোজনেস আর অন্য কারোর সাথে এটা হয় না। ইভেন বাবার সাথেও অতটা হয় না, মায়ের সাথে যতটা একজন মানুষের বা ব্যক্তির ধরেন যে। তো সেখানে আজকে দেখেন ওনার মায়ের যে অবস্থা, একবারে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের বেডে। তো এরকম একটা মোমেন্টেও অবস্থাতেও উনি আসলে আসতে পারছেন না। দ্যাট মিনস উনার এই মায়ের সংকটাপন্ন অবস্থার থেকেও এমন কিছু জটিল মেকানিজম, ইকুয়েশনের মধ্যে উনার দেশে ফেরাটা আটকে আছে, যেটা আসলে অনেক জটিল। মানে এই জিনিসটা আসলে উনি ক্লিয়ার করতে পারবেন কেন বা কোন কোন কারণে উনি আসতে পারছেন না, যেটা শিশির কিছুটা বলার চেষ্টা করেছে। কারণ আমি তো আসলে আমার জায়গা থেকে আমি হয়তো আমার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিতে পারি, বাট এটা তো ওনাকেই ক্লিয়ার করতে হবে কারা আসলে ওনার দেশে ফেরার পথে একটা ব্যারিয়ার বা বাধা। যেমন বিএনপি নেতারা মাঝে মাঝে বলার চেষ্টা করে যে উনি তো বাংলাদেশের নাগরিক, সরকার ওনাকে পাসপোর্ট দিবে, পাসপোর্ট না দিয়ে ট্রাভেল পাস দেওয়ার মানে সরকার নাকি কথা বলছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে এখানে ট্রাভেল পাস কিংবা পাসপোর্ট ইস্যু ম্যাটার করে নাকি ওনার দেশে ফেরাটা ম্যাটার করে, মানে কোনটা প্রয়োজন? ওনার তো দেশে ফেরা প্রয়োজন। তো দেশে ফিরতে গিয়ে ওনার ট্রাভেল পাস হোক আর পাসপোর্ট হোয়াট এভার, না একটা সাদা কাগজের মাধ্যমে যদি আসতে পারে তাতে কি যায় এসে, ঠিক না? ওনার দেশে ফিরতে হবে। তো এটা আসলে তো কোনো ম্যাটার করে না যে ট্রাভেল পাস ইস্যু বা আপনার পাসপোর্ট, এটা খুব একটা ম্যাটার না। নিশ্চয়ই এর ভিতরে অন্য কোনো বড় ধরনের জটিল এক সমীকরণে ওনার দেশে ফেরাটা আটকে আছে, যেটা আসলে ওনাকেই ক্লিয়ার করতে হবে বা বিএনপিকে ক্লিয়ার করতে হবে। আমি এটা আমার জায়গা থেকে হয়তো বলতে পারি না। জি, ধন্যবাদ। আমরা আজকে শেষ করব। দর্শক, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন, একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 516 জন। পাশাপাশি শীতকালও একদম সন্নিকটে। এ সময় মৌসুম পরিবর্তনজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।